ক্লাস 12 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল বিষয় যাদের আছে তাদের জন্য আমি ডেইলি মক টেস্ট সিরিজের আয়োজন করেছি। তোমরা যারা এখনো জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে যাও। আমার একটা মক টেস্ট নেওয়া হয়ে গেছে, আজকে সেকেন্ড মক টেস্ট। আমার বিশ্বাস এই মক টেস্টগুলো যদি তুমি দাও তাহলে পরীক্ষায় অবশ্যই খুব ভালো ফল তোমার হবেই হবে। প্রত্যেকটা প্রশ্ন বলার পর আমি অল্প সময় একটু গ্যাপ দেব, সেই গ্যাপেই তোমাদের উত্তর করতে হবে, আর তারপরে আমি প্রশ্নের উত্তরও বলে দেব। আর যদি খুব তাড়াতাড়ি মনে হয় যে আমার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি করে দিচ্ছি, তখন তুমি কি করবে, ভিডিওটা একটু পজ করে নেবে, পজ করে তুমি প্রশ্নটা ভাববে, উত্তর করবে, আবার ভিডিওটা রানিং করবে, তাহলে উত্তরটা তারপরেই চলবে। তাই মক টেস্ট দেওয়া মিস করো না। যে ধরনের প্রশ্ন দেব সেইগুলো বারবার প্র্যাকটিস করবে এবং বইতে অবশ্যই দেখবে যদি না পারো সেই প্রশ্নটা। আর মক টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ কমেন্ট বক্সে জানালে তুমি নিজে যেমন বুঝতে পারবে তুমি কোন জায়গায় আছো বাকিদের থেকে, কারণ সেখানে সবাই নাম্বার তার জানাবে, আর আমিও দেখে বুঝতে পারবো যে তোমাদের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এবং তোমাদের মার্কস কত হচ্ছে। তাই আর দেরি না করে মক টেস্টগুলো সুন্দরভাবে পড়াশোনা করে অবশ্যই দিতে শুরু করে দাও, কারণ সময় কিন্তু হাতে বেশি দিন নেই, 40 দিনেরও কম সময় তোমাদের পরীক্ষার বাকি আছে। প্রথম প্রশ্ন, মেরু ভ্রমণ বা পোলার ওয়ান্ডারিং অবস্থা মহাদেশের সঞ্চরণের সাপেক্ষে ড্যাশ সংক্রান্ত প্রমাণ। অর্থাৎ পোলার ওয়ান্ডারিং অর্থাৎ মেরু ভ্রমণ যে হয়েছে সেটা কিভাবে আমরা প্রমাণ করব, কোন বিষয়টার সাহায্যে? উত্তর হবে পুরা চুম্বকীয় তত্ত্ব দ্বারা। 2 প্রশ্ন, প্যানজিয়া ভাঙন ও চলনের সময়কালগুলিকে প্রাচীন থেকে নবীন ক্রমানুযায়ী সাজাও। উত্তর হবে প্রথমে হবে কার্বনিফেরাস প্রাচীন, তারপরে হবে ট্রায়াসিক, তারপর হবে ক্রিটেসিয়াস, তারপর হবে জুরাসিক, অর্থাৎ অপশন বি। 3 প্রশ্ন, হিমালয়ের রূপকুণ্ড একটি। উত্তর কোরি হ্রদ। 4, সর্বপ্রথম পুঞ্জিত ক্ষয়ের ধারণা প্রদান করেন কে? উত্তর সিএফএস শার্প। 5, স্তম্ভ মেলানো প্রশ্ন। এখানে পুঞ্জিত ক্ষয়ের ধরন দিয়েছে, পুঞ্জিত ক্ষয় থেকে প্রশ্নটা দিয়েছে, এখানে আছে পুঞ্জিত ক্ষয়ের ধরন আর কতটা দ্রুত হয় সেটা দিয়েছে ক স্তম্ভে। এখানে যেটা স্ল্যাম্প আছে ধীর প্রবাহ আছে সেটা হবে প্রচণ্ড ধীর গতিতে হয় মৃত্তিকা বিসর্পণ। তারপরে আছে দ্রুত প্রবাহ হবে শিলাস্তূপ ধসপাত, ধস হবে স্লাম্প, আর অবনমন হবে উলম্ব পতন। তাহলে অপশন এ হবে উত্তর। 6 প্রশ্ন, ভৌম জলের দ্রবণ প্রক্রিয়ায় ভূগর্ভে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ হল। উত্তর ভূগহ্বর। 7, বিবৃতি কারণ প্রশ্ন। বিবৃতি, শিশিরাঙ্কে আর্দ্র বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির কুয়াশা বা মেঘে পরিণত হয়। বিবৃতি এ যেটা দিয়েছে সেটা তোমাকে আগে বুঝতে হবে সঠিক কিনা। আর কারণে কি দিয়েছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বগমনে উষ্ণতা হ্রাস পেয়ে জলীয় বাষ্প ও বায়ুর প্রকৃত বাষ্পচাপ সমান হয়ে বায়ু সম্পৃক্ত হয়। প্রথম বিবৃতিও সঠিক আর কারণও সঠিক, আর কারণ এই বিবৃতির সঠিক ব্যাখ্যা, তাই অপশন হবে বি। 8 প্রশ্ন, ঊর্ধ্বাকাশে ঘূর্ণিভবনের একটি রূপ হল। উত্তর অপশন সি মেঘ। 9, আয়রন অক্সাইড সমৃদ্ধ শিলা থেকে ড্যাশ কাদা তৈরি হয়। উত্তর লাল কাদা তৈরি হয়। 10 আবার স্তম্ভ মেলানো প্রশ্ন।
এখানে সামুদ্রিক অবক্ষেপের নাম দিয়েছে আর দুটোর সঙ্গে মেলাতে হবে, অর্থাৎ টেরিজেনাস অবক্ষেপ সমুদ্রে জমা হচ্ছে, সেটা কার দ্বারা জমা হচ্ছে তোমাকে মেলাতে হবে। তাহলে টেরিজেনাস অবক্ষেপ হবে স্থলভাগজাত পদার্থ। এইখানে এক মিলে গেল। দেখো এই অপশনে শুধুমাত্র এ আর ডি অপশনেই একের ডি আছে, তাহলে বাকি দুটো অপশন কেটে দিতে হবে আমাদের। আর দুইয়ের যেটা ডায়াটম অবক্ষেপ আছে সেটা হবে সিলিসিয়াস প্লাঙ্কটন, এটা হবে 2। আর 3-এর যেটা আছে হাইড্রোজিনাস অবক্ষেপ, এটা হবে রাসায়নিক প্রক্রিয়ায় হয়, এটা হলো 3। আর লোহিত কর্দম যেটা আছে সেইটা যেহেতু লোহা, সেটা হবে এখানে 3-এর সি, সরি 4-এর সি। তাহলে এখানে দেখো 1-এর ডি তো আমাদের প্রথমে মিলে গেছিল, এরপরে আছে 2-এর এ, 2-এর এ শুধুমাত্র ডি অপশনে আছে, অর্থাৎ 2-এরটার সঙ্গে মেলাতে পারলে তোমার উত্তর হয়ে যেত। এরপরে 11 প্রশ্ন, নিম্নোক্ত কোন যন্ত্রটি দ্বারা সমুদ্রের জলের লবণতা মাপা যায়? উত্তর হবে স্যালিনোমিটার দিয়ে। হাইগ্রোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতা মাপা হয়, অ্যানিমোমিটার দিয়ে বায়ুর গতিবেগ মাপা হয়, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। 12 নম্বর প্রশ্ন, বাস্তু সম্পদ, এখানে বাস্তু সম্পদ হবে না, বাস্তুতন্ত্র হবে। বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে এজি টান্সলে। 13, একাধিক খাদ্য শৃঙ্খলের আন্তঃসংযোগের মাধ্যমে খাদ্য ও শক্তি প্রবাহ সম্মিলিতভাবে যে জালিকা সৃষ্টি করে তাকে কি বলে? উত্তর খাদ্য জাল বলে। 14, প্রধান মহাসাগরগুলিকে তাদের লবণতার পরিমাণ অনুযায়ী ক্রমান্বয়ে সাজালে সঠিক বিকল্পটি হবে। এখানে মহাসাগরের নাম দিয়েছে, এবার সব থেকে বেশি লবণাক্তযুক্ত হ্রদের নাম বলতে হবে, তারপরে ধীরে ধীরে লবণতা কমবে, এইরকম তোমাকে সাজাতে হবে। এখানে উত্তর হবে যে আটলান্টিক মহাসাগরের সব থেকে বেশি লবণতা, তারপরে ভারত মহাসাগর, তারপর প্রশান্ত মহাসাগর, তারপরে সুমেরু মহাসাগর। 15 নম্বর প্রশ্ন, এখানে একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিয়েছে, মানুষ, ফিতাকৃমি, আদ্যপ্রাণী, এগুলো কি ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ? উত্তর হবে পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ। 16, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক জনবসতিপূর্ণ অঞ্চল হিসাবে পরিণত হওয়ার কোনটি সঠিক কারণ নয়? অর্থাৎ গাঙ্গেয় সমভূমিতে যে প্রচুর পরিমাণে জনবসতি আছে সেইটা গড়ে উঠেছে কিছু বিশেষ কারণের জন্য, এর মধ্যে কোন কারণটি সঠিক নয় হবে? ঠিক আছে, উত্তর হবে খনি কার্যাবলী। গাঙ্গেয় সমভূমিতে কোনো খনির কার্যাবলী চলে না। 17 নম্বর প্রশ্ন, গ্রাম থেকে শহরের জনসংখ্যা বেশি হয় বিবৃতি, আর শহরগুলি উন্নত কর্মসংস্থান, সুযোগ, শিক্ষা ও চিকিৎসা আছে। তাহলে দুটো বিবৃতি আর কারণ, প্রথম বিবৃতি তো সঠিক, দ্বিতীয় বিবৃতি কারণও সঠিক, তাহলে উত্তর হবে অপশন বি, বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, এবং কারণ হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। 18 নম্বর প্রশ্ন, স্থূল জন্মহার বলতে কি বোঝায়? স্থূল জন্মহার, এখানে তোমাকে সূত্র দিয়েছে, সূত্রটার সঙ্গে তোমাকে চয়েস করতে হবে কোন সূত্রটা স্থূল জন্মহারের সঙ্গে মিলছে। আমরা জানি জনসংখ্যার যে কোনো তথ্য 1000 জনের মধ্যে বের করা হয়, তাহলে অপশন এতেই শুধুমাত্র 1000 আছে, সেইটাই হবে উত্তর। অর্থাৎ নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যাকে ভাগ করতে হবে ওই বছরের মধ্যবর্তী সময় দেশের মোট জনসংখ্যা দিয়ে, আর ভাগফল যেটা বেরোবে সেটা 1000 দিয়ে গুণ করতে হবে। 19 নম্বর প্রশ্ন,
ড্যাশ মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? উত্তর হবে এখানে আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। 20, নিচের চিত্রটি কোন দেশের জনসংখ্যা পিরামিড? এইখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা কোন দেশের জনসংখ্যা পিরামিড? মাঝখানটা দেখো কিছুটা স্ফীত, জন্মহারও ভালোই আছে। ঠিক আছে, এটা মূলত মনে রাখবে এই রকম যদি হয়, শিশু জনসংখ্যাও ভালোই আছে, যুবক যুবতী জনসংখ্যা বেশি আছে, আর একবারে বয়স্ক জনসংখ্যা ধীরে ধীরে কমছে, তাহলে মনে রাখবে ভারতের পিরামিড এই রকম। 21, আদমশুমারি কথার অর্থ কি? উত্তর হবে জনগণনা। আদমশুমারিকে ইংরেজিতে বলা হয় সেন্সাস। 22, ভারতের 4টি সর্বাধিক জনবহুল রাজ্য হলো 2011 সালের গণনা অনুসারে? উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার। সব থেকে বেশি উত্তরপ্রদেশে আছে, তারপরে মহারাষ্ট্রে, তারপর পশ্চিমবঙ্গ এবং বিহার। 23 প্রশ্ন, এখানে উপজাতির নাম আছে এই স্তম্ভে, আর এইদিকে আছে রাজ্যের নাম। গাদ্দি হবে হিমাচল প্রদেশে, তারপর আছে অসুর নামক উপজাতি ঝাড়খণ্ডে থাকে, কিছু পশ্চিমবঙ্গেও পাওয়া যায়। আর থারু হবে উত্তরাখণ্ডে, আর টোডা হবে তামিলনাড়ুতে। তাহলে উত্তর হবে অপশন বি। 24, ভারতে বয়সলিঙ্গ পিরামিডের ভূমিভাগ প্রশস্ত কোন ব্যাখ্যাটি সঠিক? এখানে ভূমিভাগ যে প্রশস্ত ভারতের পিরামিডের, সেইটা তোমাকে ব্যাখ্যা বের করতে হবে। উত্তর হবে ব্যাখ্যা বি, ভারতের জন্মহার অধিক হওয়ায় 0 থেকে 14 বছর বয়সী জনসংখ্যা অধিক। ঠিক আছে, বাদ বাকি অপশনগুলো ভুল হবে। 25, সত্য মিথ্যার নির্বাচন করো। ভারতের সর্বশেষ জনগণনা করা হয় 2021 সালে। ভারতের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্য হল জনসংখ্যার অসম বন্টন। আর 3, ভারতের স্বাধীনতার সময় কোনরূপ শরণার্থীর আগমন ঘটেনি। তাহলে এখানে প্রথমটা ফলস অর্থাৎ মিথ্যা, তারপরে দ্বিতীয়টা সঠিক, আর তৃতীয়টাও মিথ্যা। তাহলে অপশন এ হবে উত্তর। 26, নিম্নের কোন উপজাতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় না? এখানে জারোয়া, ওঙ্গি, সেন্টিনেলিস আর আপাতানি দিয়েছে, এর মধ্যে শুধুমাত্র দেখা যায় না আপাতানি, আর বাদবাকি উপজাতি আন্দামানে দেখা যায়। 27, ছোট নদী প্রবাহপথে ড্যাশ নির্মাণ করে জল সংরক্ষণ করা যায়? এখানে উত্তর হবে চেক ড্যাম। চেক ড্যাম বলতে বোঝায় যে নদীর প্রবাহপথের কিছুটা গ্যাপ রেখে বাদ দেওয়া ছোট্ট ছোট্ট। 28, এখানে কিছু বিবৃতি দিয়েছে, এবার কোনটা সঠিক সেটা দেখতে হবে। বিবৃতি 1, খাল দ্বারা জলসেচ ক্ষুদ্র সেচের অন্তর্গত। বিবৃতি 2, ভারতের অন্ধ্রপ্রদেশ পুকুর জলাশয় থেকে জলসেচের শীর্ষস্থান অধিকারী। বিবৃতি 3, সর্বোৎকৃষ্ট ভালো মানের জল কেবলমাত্র পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। আর ভারতে প্রতিটি ব্যক্তির জন্য পরিশ্রুত পানীয় জলের সরবরাহের উদ্দেশ্যে স্বচ্ছ ভারত মিশন পরিকল্পনা গৃহীত হয়েছে। তাহলে এখানে কি হবে? উত্তর হবে এটা ভুল হবে, আর বাদবাকি সবগুলোই সঠিক হবে। ঠিক আছে। 29, সর্বোৎকৃষ্ট আকরিক লোহা কোনটি হবে? সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো ম্যাগনেটাইট। আর একটা মনে রাখবে যে ভারতের ম্যাগনেটাইট খনি কর্ণাটকের কুদ্রে মুখে আছে, যেটা ভীষণ বড় ম্যাগনেটাইট আকরিক লৌহ খনি। 30, উচ্চমানের রুবি জাতীয় অভ্র পাওয়া যায় যে রাজ্যে, সেটা কোথায়? উত্তর ঝাড়খণ্ডে। 31, অপারেশন ফ্লাড কথাটি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত?
দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত অপারেশন ফ্লাড ভার্গিস কুরিয়েনের নেতৃত্বে ভারতে হয়েছিল? উত্তর হবে শ্বেত বিপ্লব। 32, নিম্নোক্ত ফসলগুলিকে ভারতের ঋতুক্রম অনুসারে সাজালে সঠিক ক্রম কোনটি হবে? যদি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাজাই, তাহলে প্রথমে জানুয়ারিতে শীতকালে গম চাষ করা হয়, গম চাষের পরে করা হয় ডাল, ডাল চাষ করার পরে বর্ষা চলে আসে, তারপর হয় ধান, তারপর ধান কাটার পরে শুরু হয় শাকসবজি বোনা। তাহলে উত্তর হবে অপশন এ। 33, সোনালী চতুর্ভুজ এই স্বরগুলির মধ্যে কোনগুলিকে যুক্ত করেছে? এইখানে উত্তর হবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে। 34, বিবৃতি পণ্য সামগ্রীর দেশের অভ্যন্তরে আদান প্রদানই হলো অভ্যন্তরীণ বাণিজ্য, আর কারণ পাইকারি খুচরা বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের ভিত্তি। এইখানে বিবৃতিও যেমন ঠিক, কারণও তেমনই ঠিক, দুটোই ঠিক। আর দুটো মানে অপশন হবে ডি, বিবৃতি এ ও কারণ দুটোই সঠিক, কারণ আর হলো বিবৃতি সঠিক ব্যাখ্যা। আর আমাদের আজকে লাস্ট প্রশ্ন, অপ্রচলিত শক্তিগুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ও সম্ভাবনাময় শক্তি কোনটি? উত্তর হবে সৌরশক্তি। ভারত সরকার এই সৌরশক্তি বা সোলার প্যানেল লাগানোর জন্য বাড়িতে অনেক টাকা সাবসিডিও দিচ্ছে। দেখা হচ্ছে পরের মক টেস্ট নিয়ে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।